দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল বেতন নেই। নজিরবিহীন ঘটনা বিশালগড় মহকুমার গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বেতন পাননি। চলতি মাসের 10 তারিখও বেতন না পাওয়ার কারণ অস্পষ্ট। অবশ্য এ বিষয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। সূত্রের দাবি, প্রাথমিক ও দুপুর বিভাগে মিলিয়ে 16 জনের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই স্কুলটিতে। তার মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকাই প্রকারান্তরে দাবি করেছেন তাদের বেতন হলো না। এটাও ঘটনা ডাবল ইঞ্জিনের সরকারের পাশাপাশি সুশাসনের আমলে মাসের 10 তারিখে বেতন না পাওয়ার নজির রাজ্যে অতীতে কখনোই ছিল না। শিক্ষক শিক্ষিকাদের বেতন না পাওয়ার বিষয়ে বেখবর শিক্ষা ভবন থেকে শুরু করে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসও, বিদ্যালয় পরিদর্শকও কিভাবে বিষয়টি চেপে গিয়েছেন তা নিয়েও কানাঘুষো চলছে। ইঞ্জিন ডাবল হলেও মানুষের মগা যাত্রা। দাদা, হাত জোর করে বলছি, লাইনে একটু জায়গা দিন। 50 ml তেলও নেই, অফিসে যেতে পারবো না। ভোর 4:45টায় কাতর আবেদন করছিলেন এক প্রৌঢ়। লাইনে কেউই তাকে জায়গা ছেড়ে দেননি। প্রায় প্রত্যেকেরই একই রকম দরকার, কারো নিকটতমবর্তী হাসপাতালে, কারো অফিস, আবার কারো বাইকে তেল না থাকলে দৈনিক রোজগারটাই বন্ধ হয়ে যাবে। মানুষে মানুষে ঝগড়া হচ্ছে। জ্বালানি তেলের জন্য লাইন কিলোমিটারের বেশি লম্বা হচ্ছে। লাইন পড়ছে রাত 3টা, 3:30 থেকে। ঘন্টা 4-5 লাইন দিয়ে তেল মিলছে 200 টাকার। সারাদিন পরিশ্রম করে আবার ভোর রাতে লাইন। এটা ত্রিপুরার নতুন কিছু নয়, প্রায় প্রতি বর্ষাতেই এই অবস্থা হয়ে থাকে। এই বছরে বর্ষা শুরুর আগেই তেলের দুর্ভোগ শুরু হয়েছে। মন্ত্রী বাহাদুরেরা ধৈর্য ধরার জন্য পরামর্শ দিচ্ছেন। তাদের গাড়িতে তেলের জন্য লাইন দিতে হয় না। রাজনৈতিক নেতাদেরও গাড়ি চড়ায় খামতি নেই। আকাশ থেকে তাদের হাতে পারমিট চলে আসে। আবার চৌক রাঙ্গানিতেও তেল আসে। বর্ষার আগেই কখনো জ্বালানি তেল, অন্যান্য জিনিসের মজুতের কথা সরকার বাহাদুরের মনে পড়ে না। কারণ সম্ভবত এই যে সরকারের বাহাদুরদের মধ্যরাতে এসে লাইন দিতে হয় না। সংকট শুরু হয়ে অনেক দিন পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন বিবৃতি আসে যে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এটাও নতুন নয়, বারে বারে এইরকম হয়। ত্রিপুরার সাথে ভারতের যোগাযোগের রাস্তাটি গ্যারেন্টি সরকারের আমলেও যখন তখন বন্ধ হয়ে যায়। এতেও তো বছরেও সমাধান হয়নি রাস্তার। বাংলাদেশের উপর দিয়ে বিকল্প পথের ব্যবস্থা আছে। সমুদ্র বন্দর কাজে লাগিয়ে মৈত্রী সেতুর উপর দিয়ে উত্তর পূর্বাঞ্চলের বাণিজ্য এক্সপ্রেসে ছুটছে। এই গল্প চলছে বহু বছর ধরে। দাউদকান্দি থেকে জাহাজ আসার গল্প অনেক শোনা গিয়েছে। লোকজন ডেকে কোভিড সময়েও আকাউরা দিয়ে পণ্য আনার ছবি দেখা গিয়েছে। এগুলি শুধু একবারই হয় কিনা সেই প্রশ্ন আছে। শেষবার যখন জ্বালানি তেলের সংকট চলছিল তখন গ্যাস এসেছে বাংলাদেশ দিয়ে। রাস্তা আছে, উপযুক্ত উদ্যোগ নিয়ে সেই রাস্তা স্থায়ীভাবে ব্যবহারের উদ্যোগ নেই। যুদ্ধকালীন তৎপরতা শব্দটি শোনা গেলেও কাজে দেখা যায় না। পাশের রাজ্যে আকাশপথে জ্বালানি আনার নজির রয়েছে, এমন নজির এই রাজ্যে তৈরি হয় না। এই রাজ্যে বুড়ি বুড়ি বিবৃতির নজির আছে। বর্ষার আগে বাফার স্টক তৈরি করার কার্যত কোনো লক্ষ্য নেই। রাজ্য ও কেন্দ্র একই দলের সরকার চলছে, যাকে বলে ডাবল ইঞ্জিন। 2 ইঞ্জিনেও 6 বছরে বাফার স্টক করার কোনো ব্যবস্থা হয়নি। রাজধানী আগরতলায় 100 কানির ছোটখাটো একটি মজুদগার ছিল, তা তুলে নেওয়া হয়েছে অনেক বছর আগেই। বামের আমলে কিছুই হয়নি। শেখিরকুটে বাফার স্টকের আয়োজনও হয়নি। ডাবল ইঞ্জিনও বামেদেরই যমজ ভাই, এই আমলেও হয়নি। ফলে রুটি রোজগার ছেড়ে হাসপাতালের আইসিইউতে ভাইকে রেখে রাতে ঘুম বাদ দিয়ে পেট্রোলের লাইনে দাঁড়াতে হচ্ছে। লাইনে দাঁড়িয়েও তেল পাওয়ার নিশ্চয়তা নেই। আপত্তি করলেই পুলিশ এসে লাঠি দিচ্ছে, গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। শাসক দলকে ভোট দেওয়ার খেসারত এটাই। সাধারণ মানুষ তাদের ভোট দিয়েছেন বলে লাঠি খাওয়ার অধিকার তাদের দেওয়া হচ্ছে। ডিজেল আছে, আবার তাতেও রেশনিং। মানুষের অভিযোগ, ডিজেল মাটি ফুঁড়ে উঠে আসছে না। এই সংকট, প্রতিদিন ট্রেন ক্যান্সেল হওয়া, পুরোটার পেছনেই লম্বা হাত আছে।
কালোবাজারের মুনাফা হয় আর চাঁদা যায় জায়গা মতো। মানুষের অভিযোগ, সামান্য তেলের যোগানি ঠিক রাখতে পারে না যে সরকার, সেই সরকার ঘরে ঘরে রোজগার, জল, বিদ্যুৎ, শিক্ষা কিংবা স্বাস্থ্য পরিষেবা আর কোথায় দেবে? মিসড কলের আশ্বাসের ছবি সবখানে। পাম্পগুলিতে স্বাদের ডিজিটাল ইন্ডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নগদেই তেল কিনতে হবে, তা না হলে তেল দেওয়া হবে না। কার্ড, ইউপিআই কিছুই চলে না। তার পেছনেও চমৎকার চক্রান্ত রয়েছে। দাদা দিদিদের ও তাদের চেলাদের ট্যাঙ্ক ফুল করে দিতে হয়। 200 টাকার তেলে তাদের হয় না। ইউপিআইয়ে টাকা দিলে একসাথে 200 টাকার বেশি তেল দেওয়ার হিসাব বেরিয়ে পড়ে। নগদে দিলে ট্যাঙ্ক ফুল করে দেওয়া হলেও একজনকেই যে এতটা তেল দেওয়া হয়েছে তার প্রমাণ থাকে না। আবার সাধারণ মানুষ প্রত্যেকের থেকে নগদে 200 টাকা করে নিয়ে সেই হিসাবও মনের মতো লিখে রাখা যায়। খাদ্য দপ্তর 200 টাকা 300 টাকার তেল দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু নগদেই দিতে হবে এমন কোনো নির্দেশ দেয়নি। সরকার স্বীকৃত একটি পদ্ধতিতে অস্বীকার করছে পাম্পওয়ালারা। খাদ্য দপ্তরের ভোক্তা বিষয়ক শাখাটি এইসবই জানে, কাজ করে না। সোজা সাপটা পুরো কর্পোরেটররা নিখোঁজ। এ যেন অনেকটাই রোম সম্রাটের কাহিনীর মতো। রোমনগরী যখন আগুনে জ্বলছিল তখন নাকি রোম সম্রাট তার সুরক্ষিত রাজপ্রাসাদে বসে মনের সুখে বেহালা বাজাচ্ছিলেন। এই রাজ্যের মানুষ বাধ্য হয়ে নিজে গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের ছুবলে মারা যাচ্ছেন, জ্বালানি দিতে গিয়ে পুলিশের লাঠি খাচ্ছেন, জলের দাবিতে রাস্তায় নেমে প্রশাসনের রক্তচক্ষু দেখতে হয়েছে, বাজারে জিনিসপত্র অগ্নিমূল্য। কিন্তু এই কঠিন সময়ে অসহায় মানুষগুলির পাশে যাদের দাঁড়ানোর কথা ছিল, সেই জনপ্রতিনিধিরা আজ কোথায়? লম্বা লম্বা বিবৃতি, সরকারি প্রেস রিলিজ আর ভিডিও বার্তা, কার্যত রাজ্যের মানুষের মৌলিক অধিকারকে অপমান করা হচ্ছে। শুধু শহর আগরতলা নয়, গোটা রাজ্যেই এখন নানা সমস্যা তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধকারীর কোনো পদক্ষেপ নেই। সেই বিবৃতি আর গল্পের কথা বলা ছাড়া আসলে কাজের কাজে শূন্য। আজ সেদিন আর সুশাসনের রাজ্যে মানুষ আজ অসহায়। বিদ্যুৎ ও পানীয় জলের সংকট আজ চরম আকার ধারণ করেছে। জ্বালানি সংকট তো চরম সীমায়। বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, কিন্তু কোনো হেলদোল নেই। প্রশাসন আর পুর নিগমের ভূমিকা আজ কি? শহর আগরতলার মানুষ জানতে চায়, আগরতলা পুর নিগমের অর্ধ শতাধিক কর্পোরেটর আজ কোথায়? মানুষ জানতে চায় কোথায় গেলে তাদের দেখা পাওয়া যাবে। মানুষের সমস্যা আর কঠিন সময়ে কেন দেখা যাচ্ছে না পুর নিগমের জনপ্রতিনিধিদের, প্রশাসক, মন্ত্রী, বিধায়কদের? পাশাপাশি যেন পুর নিগমের জনপ্রতিনিধিরাও গরমে শরীর ঠান্ডা রাখতে ওই শরবত বিতরণ ছাড়া কোনো কাজে নেই। গণতন্ত্রের গভীর অসুখ সম্বন্ধ। গভীর অসুখে আক্রান্ত ভারতীয় গণতন্ত্র। চিকিৎসার উপায় নেই। সঠিক চিকিৎসা হলে হয়তো ডায়াগনোসিসের মাধ্যমে রোগ নির্ণয় করা সম্ভব হতো, সেই উপায়ও নেই। ডাক্তারও এখন দ্বিধাগ্রস্ত, ফলে অসুখ ক্রমশ ছড়িয়ে পড়ছে সর্বত্র। গণতন্ত্র আসলে কি সেটাই হয়তো আমরা ভুলে যেতে বসেছি। আপাতভাবে দেশ এখনো একটা গণতান্ত্রিক আবহাওয়ায় রয়েছে। লোকসভার নির্বাচনে চলছে, আমরা ভোট প্রদান করছি, অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছি। কিন্তু এরই আড়ালে যে একটা অন্য ধরনের অসুখ এই গণতন্ত্রকে আক্রান্ত করেছে, সেটাও আমাদের চোখ এড়িয়ে যায় না। আমাদের প্রাথমিকভাবে মনে হতে পারে যে সঠিক চিকিৎসায় হয়তো এই অসুখ ভালো হয়ে যাবে, কিন্তু একটু গভীর বিশ্লেষণে এটাই সামনে আসবে যে আসলে কোনো চিকিৎসকের সাধ্যই নেই সুস্থ করার। সাধ্য আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন। হঠাৎ একটি আপেল গাছ থেকে পড়লো। আমরা সাধারণ মানুষ কি করতাম? গাছ থেকে পড়া মাত্র আপেলটি দেখেই খেয়ে ফেলতাম। আর স্যার আইজ্যাক নিউটন কি করলেন? আপেলটি হাতে নিয়ে গভীর চিন্তায় মগ্ন হলেন। উপর থেকে কেন পড়লো এই চিন্তা করতে লাগলেন। এরপরই আবিষ্কার করলেন এক যুগান্তকারী বিষয়, মধ্যাকর্ষণ। তার মতো প্রতিভাবান ব্যক্তি এখন আর নেই, কিন্তু আমাদের একজন নিউটন দরকার, যিনি এই গণতন্ত্রের গভীর অসুখকে সারিয়ে তুলতে পারবেন। একটি দল মিছিল মিটিংয়ে লোক পায় না, অথচ দেখা যায় সর্বোচ্চ আসন দখল করে নেয় সেই দল। কোনো দল হয়তো প্রচারে ময়দান কাঁপিয়ে দেয়, অথচ এদের ভাগ্যে ভোট জুটে না। এই ধরনের গণতন্ত্র দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না।
2014 থেকে একটু একটু করে যেন সব বদলে যেতে লাগলো। ক্ষমতার উদগ্র লালসা এই গণতন্ত্রকে গ্রাস করতে শুরু করেছে। লক্ষ্য একটাই, জিততেই হবে। আর তাতেই স্লোগান হয়ে উঠল, নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। অগত্যা গণতন্ত্রের ধ্বংসলীলা শুরু হয়েছে। এক পক্ষ বরাবরের জন্য এই ভারতবর্ষে স্থায়ী শাসক হয়ে ওঠার লক্ষ্যে একটু একটু করে স্বৈরতন্ত্রের পথে এগিয়ে যেতে থাকলো। এই আবহে সংসদীয় নির্বাচন মানেই একটা আতঙ্ক হয়ে দাঁড়ালো। ধর্মের ভিত্তিতে এই দেশে কখনো ভোট হয়নি। এবার দেশের শাসকের সর্বোচ্চ ব্যক্তি নিজেই ধর্মভিত্তিক বিভাজনের শুরু করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোটের বাজার দখল করা। তার শীর্ষ হয়ে উঠল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদা কংগ্রেস শাসিত অসমে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন।